নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল টোটো কোম্পানি ঘোরাফেরা জানার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিক্টোরিয়া মেমোরিয়াল নিয়ে আমরা সকলেই জানি, কিন্তু এই জানার বাইরেও কিছু অজানা কথা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। কলকাতার বুকে দাঁড়িয়ে আছে এক শ্বেতশুভ্র স্মৃতিসৌধ, যার স্থাপত্য এবং সৌন্দর্য একদিকে যেমন মুগ্ধ করে, আবার ব্রিটিশ উপনিবেশের কথাও মনে করিয়ে দেয়। ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার স্মৃতিতে গড়ে উঠেছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল, ব্রিটিশ ভারতের তৎকালীন রাজধানী কলকাতার বুকে। ব্রিটিশদের অধীনে থাকা ভারতবর্ষে ব্রিটিশদেরই তৈরি করা এই স্মৃতিসৌধ খুব একটা মসৃণভাবে কিন্তু গড়ে ওঠেনি। আমরা আজ খুঁজে দেখব ভিক্টোরিয়া মেমোরিয়ালের জন্মলগ্নের ইতিহাস। আমি সায়ন, আর আমার সাথে আছে পিনাকি। 1901 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার মৃত্যুতে ব্রিটিশ ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন কলকাতার টাউন হলে তাদের রানীর মৃত্যুতে এক বিশাল সভার আয়োজন করেন। সেই সভায় ব্রিটিশ নাগরিকরা ছাড়াও আমন্ত্রিত ছিলেন সেই সময়কার দেশীয় রাজা, জমিদার এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা। লর্ড কার্জন সেই সভায় রানী ভিক্টোরিয়ার স্মৃতিতে এক বিশাল সৌধ গড়ার প্রস্তাব দেন। সেটি শুধু এক স্মৃতিসৌধ হবে না, সেখানে রানী ভিক্টোরিয়া ও ব্রিটিশদের ব্যবহৃত এবং ঐতিহাসিক জিনিসপত্র, যেমন বিভিন্ন নথিসহ ভারতের প্রাক মুঘল যুগ থেকে বিভিন্ন জিনিস, ম্যানুস্ক্রিপ্ট এবং বইয়ের বিশাল প্রদর্শনীশালা বা মিউজিয়াম থাকবে। এই সৌধ তৈরির বিপুল খরচের জন্য তিনি সকলকে ডোনেশন দেওয়ার অনুরোধ জানান। মোট খরচ 1,05,00,000 টাকার বেশিরভাগ টাকাই উঠে আসে রাজা, জমিদার, অভিজাত ব্যবসায়ীদের কাছ থেকে, বিশেষত তখন যারা ব্রিটিশ শাসকের সুনজরে থাকতে ও সুবিধা ভোগ করতে চাইছিলেন তাদের কাছ থেকে। প্রথমে কলকাতার রাজভবনের কাছে এই সৌধ নির্মাণের কথা ভাবা হলেও পরে বর্তমান জায়গায় 64 একর জমি ঠিক করা হলো ভিক্টোরিয়া মেমোরিয়ালের জন্য। জমি, অর্থ, নকশা সব ঠিক হয়ে গেলেও 1905 খ্রিস্টাব্দে লর্ড কার্জনের বঙ্গভঙ্গ আইনের প্রতিবাদে দেশ জুড়ে উত্তাল হয়ে ওঠে আন্দোলন। বঙ্গভঙ্গ আইন রদ হলেও 1905-এ লর্ড কার্জন ভারত ত্যাগ করেন। ধাক্কা খায় ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাজ। বিভিন্ন মতবিরোধের মধ্যে দিয়ে অবশেষে 4 জানুয়ারি 1906 খ্রিস্টাব্দে প্রিন্স অফ ওয়েলস এই মেমোরিয়ালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 1910 খ্রিস্টাব্দে মার্টিন অ্যান্ড কোম্পানি কনস্ট্রাকশনের কাজ শুরু করে। বেলফাস্ট সিটি হলের স্থাপত্যশৈলীর আদলে ভিক্টোরিয়া স্মৃতিসৌধের নকশা প্রস্তুত করেন স্যার উইলিয়াম এমারসন। প্রথমে তাকে ইতালীয় রেনেসাঁ স্থাপত্যশৈলীতে স্মৃতিসৌধের নকশা প্রস্তুত করতে বলা হলেও তিনি শুধুমাত্র ইউরোপীয় স্থাপত্যশৈলীর প্রয়োগের বিরোধিতা করেন ও ইন্দো সার্সেনিক শৈলীর সাথে মুঘল, ভিনেসিয়ান, ইজিপশিয়ান এবং ভারতীয় ডেকান স্থাপত্যশৈলীর মিশ্রণে তৈরি করেন ভিক্টোরিয়া মেমোরিয়ালের নকশা। ভিনসেন্ট এসেট ছিলেন এই সৌধের সুপারিনটেন্ডেন্ট আর্কিটেক্ট। ভিক্টোরিয়া সংলগ্ন বাগানটির নকশা প্রস্তুত করেছিলেন লর্ড রেডেসডেল ও স্যার জন প্রেইন। 1912 সালে প্রিন্স অফ ওয়েলস ইংল্যান্ডের রাজা পঞ্চম জর্জ ঘোষণা করে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরের কথা। আরেকবার কাজ বন্ধ হয়। অবশেষে 1921 খ্রিস্টাব্দে সর্বসাধারণের জন্য ভিক্টোরিয়া মেমোরিয়াল খুলে দেওয়া হয়। ভিক্টোরিয়া মেমোরিয়ালের প্রধান বিল্ডিংয়ের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 338 ও 228 ফিট, উচ্চতায় 184 ফিট। তাজমহলের অনুকরণে পুরো স্থাপত্যটি রাজস্থানের মার্কানা মার্বেলে তৈরি হয়, আর সবথেকে উপরে যে পরীটি দেখা যায় তার উচ্চতা 16 ফিট। প্রসঙ্গত বলে রাখি, 19 সেঞ্চুরিতে ব্রিটিশরা ভারতে অনেকগুলি স্থাপত্যে ইন্দো সার্সেনিক স্থাপত্যশৈলী ব্যবহার করেছিল। তাদের মধ্যে উল্লেখযোগ্য ঢাকা কোর্ট, ম্যাড্রাস কোর্ট, দিল্লি সেক্রেটারিয়েট বিল্ডিং প্রভৃতি। ভিক্টোরিয়া মেমোরিয়ালের প্রবেশদ্বারে দেখা যায় VRI, অর্থাৎ ভিক্টোরিয়া রেজিনা ইম্পেরেটিক্স, যার মানে ভিক্টোরিয়া কুইন এমপ্রেস, এবং প্রধান হলের প্রবেশদ্বারে লেখা ডিউয়েট মনড্রয়েট, যার মানে গড ইজ অলওয়েজ রাইট। 25টি গ্যালারি বিশিষ্ট এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল আভিজাত্য আর ইতিহাসের যৌথ আয়োজন। এই জমির ওপরেই নাকি আগে ছিল প্রেসিডেন্সি জেল, যা পরে সরিয়ে নিয়ে যাওয়া হয় আলিপুরে। আমাদের আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।
আর আমাদের ইউটিউব চ্যানেল টোটো কোম্পানি ঘোরাফেরা জানাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরবর্তী ব্লগে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো ইতিহাসের খোঁজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।